হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের অ্যান্সার শিট মিলিয়ে নিয়েছো এবং কত স্কোর করেছো সকলে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের বিষয় সেটা নয়। তো যারা যারা মেন্সের প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য এই ক্লাসটি। যারা ফিজিক্সে একদম ভয় পাও, তো তোমরা এই প্র্যাকটিস সেটগুলো যদি করো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, প্লাস তোমাদের যে ওয়্যারলেস অপারেটরের সিলেবাস রয়েছে সেই হিসাবে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। তো 100% চান্স রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের ডাইরেক্ট পরীক্ষা আসবে। তো আর আমি বেশি কথা বলবো না। তো আজকে আমাদের ফিজিক্স প্র্যাকটিস সেট 14 যারা ওল্ড স্টুডেন্টস আছো অবশ্যই কমেন্টে প্রেজেন্ট লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসগুলো কন্টিনিউ করছো। আর যারা নতুন এসেছো, এর আগে আমি 13টা প্র্যাকটিস সেট দিয়েছি। যদি তোমার ফিজিক্স নিয়ে একটুকুও ভয় থাকে, তুমি সেই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করো। আমি 100% তোমাকে বলছি তোমার ফিজিক্সের ভয়টা একদম কেটে যাবে। ঠিক আছে, তো আর বেশি না কথা বলে ফার্স্ট কোশ্চিনে যাওয়া যাক। প্রতিটি প্র্যাকটিস সেটে 20টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমি ফার্স্ট প্র্যাকটিস সেটের মধ্যে আমি স্ট্র্যাটেজি বলেছি কীভাবে আমরা কমপ্লিট করব ফিজিক্সটা। তো আমরা প্রথমত 15টা প্র্যাকটিস সেট করব, তারপর আমরা টপিক ওয়াইজ ফিজিক্সকে শেষ করব এমসিকিউ হিসাবে। ঠিক আছে, কারণ থিওরি পড়ার মতো আমাদের কাছে সময় নেই। যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করব তত বেশি লাভ, কারণ এখানে ডিসক্রিপটিভ কিছু নেই। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস হবে তত বেশি তোমাদের মাথার মধ্যে কি ক্লিয়ারেন্স আসবে প্রতিটা প্রশ্ন নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এ রাইডার অন এ হর্স ব্যাক ফলস। একজন অশ্বারোহী ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন যখন হর্স স্টার্টস রানিং, যখন ঘোড়াটি দৌড়াতে শুরু করলো। অ্যাট এ সাডেন অর্থাৎ হঠাৎ করে। বিকজ কারণ কি? অপশনে রাইডার ইজ টেকেন ব্যাক, রাইডারকে পিছনে টেনে নিয়ে ফেলে দেওয়া হলো। রাইডার ইজ সাডেনলি অ্যাফ্রেড অফ ফেলিং, রাইডার হঠাৎ করে ভয় পেয়ে গেলো অর্থাৎ পড়ে যাওয়ার। আর অপশান সি দেখো, ইনার্সিয়া অফ দ্য রেস্ট কিপস আপার পার্ট অফ দ্য বডি রেস্ট, অর্থাৎ স্থিতি যার জন্য ব্যক্তিটার যে উপরের পার্টটা ছিল সেটা স্থির ছিল। হুয়েদার্স, আর যেখানে লোয়ার পার্ট অফ দ্য বডি মুভস ফরওয়ার্ড উইথ দ্য হর্স, যেখানে নিচের পার্টটা বডির যেটা তোমার হর্সের সাথে সংস্পর্শে ছিল সেটা সামনের দিকে এগিয়ে গেল, ফলে সেই ব্যক্তিটা পড়ে গেল। না, অপশনটি নান অফ দিস। তো এই প্রশ্নটার অ্যান্সার তারাই বলতে পারবে যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো। তো তোমরা সকলে জানো এখানে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যেটাকে আমরা ইনার্সিয়া অফ দ্য মোশন বলে থাকি, তো সেটা লাগু হচ্ছে। তো সেটা কি একবার যারা জানো না বলে দিই। ঠিক আছে, তো ইনার্সিয়া অফ মোশন যেটাকে আমরা বলি বাংলায় ডাহ্য। ঠিক আছে, এটাকে দুটাকে ভাগ করা, একটা হচ্ছে তোমার স্থিতিরাজ্য যেটাকে আমরা বলি ইনার্সিয়া অফ দ্য রেস্ট, আর আরেকটা হলো কি ইনার্সিয়া অফ মোশন যেটাকে বলি গতিরাজ্য। স্থিতিরাজ্য মিন্স যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তো সে চিরকাল স্থির থাকতে চায়, আর গতিরাজ্য মিন্স কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে সে চিরকাল গতি অর্থাৎ একই গতিতে চলে যেতে চায়। এটাই হচ্ছে তোমার ল অফ ইনার্সিয়া বা নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এবার এখানে এর সাথে কি কানেক্টেড আছে এবার তোমাদের বলি। দেখো, যখন তুমি ঘোড়ার পিঠের মধ্যে বসেছিলে, ধরো তুমি ঘোড়ার পিঠের মধ্যে বসে সেলফি নিচ্ছ ঘোড়াটাকে দাঁড় করিয়ে। এবার দেখো ঘোড়াটাকে কেউ পিছন থেকে খোঁচা দিলো বা যে কোনো একটা কারণে ঘোড়াটা হঠাৎ করে দৌড়তে শুরু করলে, এবার স্বাভাবিকভাবে তুমি পিছন দিকে পড়ে গেলে। কারণটা কি? কারণ যতক্ষণ ঘোড়াটা স্থির ছিল তোমার পুরো বডিটাই স্থির ছিল। এবার যখনই ঘোড়াটা গতিশীল হলো তখন তোমার ঘোড়ার সংস্পর্শে আসা যে পার্টটা সেটা গতিশীল হলো, কিন্তু বাকি পার্টটা যেটা রয়েছে মাথা, হাত, কোমর, বুক, এই এরিয়াগুলো কি স্থির থাকলো। এবার তার ফলে কি, তখন তুমি সামনের পার্টটা তোমাদের যে সংস্পর্শে ছিল সেটা এগিয়ে গেলো আর উপরের পার্টটা পিছনে দিয়ে গেলো। এর ফলে কি ঘোড়াটা আচমকা যখনই গেলো তুমি পিছনের দিকে পড়ে গেলে। এটাই হলো কারণ। ঠিক আছে, তো অপশন সিটা একদম কারেক্ট। ইনার্সিয়া অফ দ্য রেস্ট কিপ আপার পার্ট অফ দ্য বডি অ্যাট রেস্ট হোয়েদার দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি মুভস ফরওয়ার্ড উইথ দ্য হর্স। তো তোমরা সায়েন্সের স্টুডেন্টস, আশা করবো ইশারায় সব কিছু বুঝে যাবে। তো আমি তবুও চেষ্টা করবো তোমাদের একটু ডিটেলসে বলার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইকুয়াল অফ ওয়াট। ঠিক আছে, নিচের 4টা অপশন রয়েছে, কোনটা ওয়াটের সাথে কোনো রকম সম্পর্ক নেই। প্রথমত তোমরা আমাকে বলো ওয়াট কিসের ইউনিট। ঠিক আছে, তো ওয়াট হলো পাওয়ারের ইউনিট। ঠিক আছে, ওয়াট হলো কি পাওয়ারের ইউনিট। তো ওয়াটকে আমরা অ্যাম্পিয়ার ইন্টু ওহম লিখতে পারি, ওয়াটকে আমরা জুল আপন সেকেন্ড লিখতে পারি, ওয়াটকে আমরা অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট লিখতে পারি। ঠিক আছে, কিন্তু যেটা লিখতে পারি না সেটা হলো কি অ্যাম্পিয়ার আপন ভোল্ট। তো বাকিগুলো ঠিক আছে, শুধুমাত্র অপশান ডিটাই ঠিক নেই। তো ওটাই বলেছে যে ইজ নট ইকুয়াল টু ওয়াট। তো অ্যাম্পিয়ার আপন ভোল্ট ওয়াটের সাথে ইকুয়াল নয়। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাম্পলিটিউড ইজ ড্যাশ কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাম্পলিটিউড কী ধরনের কোয়ান্টিটি? অপশান এ স্কেলার কোয়ান্টিটি, অপশান বি ভেক্টর, অপশান সি টেন্সর, অপশান ডি নান। তো স্কেলার, ভেক্টর, টেন্সর আশা করছি সবই জানো। তো অ্যাম্পলিটিউড জিনিসটা কি তোমাদের আগে বলি। তো অ্যাম্পলিটিউড এটা একটা ওয়েভের কোশ্চেন। ঠিক আছে, তো এটা একটা যদি ওয়েভ হয় তো এটা হচ্ছে তার মেন পজিশন। ঠিক আছে, যেখানে সব কিছু ইকুইলিব্রিয়াম থাকে, জিরো। তো মেন পজিশন থেকে যে ডিসপ্লেসমেন্ট থাকে হাইয়েস্ট সেটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। এই যে দৈর্ঘ্যটা আছে, তো এই দৈর্ঘ্যটার নির্দিষ্ট একটা ডাইরেকশন আছে প্লাস নির্দিষ্ট একটা মান আছে। তো আমরা জানি
কোনো একটা বস্তু যদি ডাইরেকশন প্লাস মান থাকে, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, সেটা কি ভেক্টর কোয়ান্টিটি হয়ে থাকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ ওয়েভস ইজ ইন্ডিপেন্ডেন্ট টু আদার। ঠিক আছে, তো চারটা অপশন রয়েছে। তো চারটা অপশনের মধ্যে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ ওয়েভ, তো যে ওয়েভ অর্থাৎ কি তরঙ্গের কোন প্রপার্টিটা অন্যদের থেকে একদমই স্বাধীন অর্থাৎ আলাদা। তো এখানে দেখো ভেলোসিটি, ওয়েভ লেন্থ, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো এখানে যারা এক সূত্রটা মনে রাখবে তারা এটা ইজিলি করে দেবে। সূত্রটা হলো ভেলোসিটি ইকুয়ালস টু কি ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ এই মানেটা এটাই যে ভেলোসিটির সাথে ওয়েভ লেন্থ প্লাস ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কযুক্ত, তিনটার সাথে সম্পর্কযুক্ত। তো শুধুমাত্র একটাই সম্পর্কযুক্ত নেই, সেটা হলো কি তোমরা সকলে দেখতে পাচ্ছ অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো সেটাই বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি অফ ওয়েভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স, কোনটার সাথে স্বাধীন অর্থাৎ কোনটার সাথে কোনো সম্পর্ক নেই, স্বাধীন সে। তো সেটা হলো অপশন সি অ্যামপ্লিটিউড। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তাহলে আমার মোটিভেট আসবে, আমি আরও ভালো ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, সেটাই আর কি। পরবর্তী প্রশ্ন, রেজিস্ট্যান্স অফ এ আইডিয়াল অ্যামমিটার। ঠিক আছে, তো একটা আদর্শ অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত, রোধ কত। অপশন এ ভেরি লো, অপশন বি ভেরি হাই, অপশন সি ইনফিনিটি, অপশন ডি ক্যান হ্যাভ এনি ভ্যালু। তো প্রথমত তোমরা আমাকে এটা বলো অ্যামমিটার দিয়ে কী মাপা হয়। ঠিক আছে, তো অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মেপে থাকি। ঠিক আছে, তো একটা আদর্শ অ্যামমিটারের রোধ কত, এখানে অপশানটা নেই, অপশান হবে অপশন ই। অপশান ইটা কি 0। ঠিক আছে, তো পরীক্ষা আসবে যে আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত থাকে, তো অপশান হয়ে যাবে 0। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম উইল বিকাম ডাবলড হোয়েন ইট এফেক্টিভ লেন্থ উইল বি। তো যারা ক্লাসগুলো আগে থেকে করছো হয়তো প্রশ্নটার সাথে সাথে বুঝেই অ্যান্সার বুঝে নিয়েছো। তো এটা একটা সিম্পল পেন্ডুলাম। তো সিম্পল পেন্ডুলামের এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এটা হলো মেন পয়েন্ট। ঠিক আছে, এগুলো এক্সট্রিম পয়েন্ট, এগুলো মেন পয়েন্ট। এবার বলেছে যে একটা পেন্ডুলাম এভাবে দুলছে। ঠিক আছে, তো তার সময় 2 সেকেন্ড লাগে। তো সময়টাকে যদি আমরা 4 সেকেন্ড করে রাখি, ঠিক আছে, তাহলে তার যে লেন্থ রয়েছে তার মধ্যে কী ফারাকটা পড়বে। ঠিক আছে, তো এটার জন্য কিছু নাই, একটা সিম্পল একটা সূত্র মনে রাখতে হয়, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল আপন জি। ঠিক আছে, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল আপন জি। এল হলো এখানে লেন্থ যেটাই চেয়েছে এখানে, জি হলো গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটাকে আমরা বলি, আর টি হলো টাইম পিরিয়ড। এবার বলেছে এবার বলেছে কি, এবার বলেছে যে টাইম পিরিয়ডটাকে আমরা কি করলাম, ডাবল করলাম। এবার সূত্রটা যদি আমরা দেখি, লেন্থ কত। ঠিক আছে, টাইম পিরিয়ড ডবল হলে লেন্থটা কত লাগবে, অর্থাৎ টাইম পিরিয়ডকে ডবল করতে কত লেন্থ লাগবে এটাই বলেছে। তো টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল আপন জি। এবার লেন্থটাকে যদি টিটাকে যদি আমরা ডবল করতে যাই তাহলে লেন্থটাকে আমরা কত করব। ঠিক আছে, সেটাই বলেছে। লেন্থটাকে যদি আমরা 4 গুণ করি, 2 পাই রুট ওভার 4 এল আপন জি। তো রুটের ভিতরে যদি 4 থাকে, বাইরে আসলে কি হয়ে যায়, 2 হয়ে যায়। তো এইটা কাটে গেল, তো 2 ইন্টু 2 পাই রুট ওভার এল আপন জি। তো 2 পাই রুট ওভার এল আপন জি আমরা কি টি লিখি, তো টিটা হলো কি 2 এর সাথে সমান হয়ে গেল। কখন হলো, যখন আমরা লেন্থটাকে 4 গুণ করলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছো, লেন্থটাকে 4 টাইম করলাম। আবার বলে দিই, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল আপন জি। ঠিক আছে, তো লেন্থটাকে যদি 4 গুণ করি, তো 4 ভিতরে থাকবে রুটের ভিতরে, রুটের থেকে যখন বার হবে 4 তখন কি 2 গুণ হবে। তো 2 ইন্টু 2 পাই রুট ওভার এল আপন জি। তো 2 পাই রুট ওভার এল আপন জিটাকে আমরা টি বলি। তো টিটা 2 গুণ হয়ে গেল কিসের জন্য, যখন লেন্থটাকে 4 গুণ করলাম। তো অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। স্পিড অফ সাউন্ড ইন এয়ার ডাজ নট ডিপেন্ড অন, অর্থাৎ ধরো কোনো একটা সাউন্ড আছে, তো সাউন্ডের যে স্পিড, সাউন্ডটা কত বেগে যাবে কিসের উপর নির্ভর করবে না, প্রেসার, চাপের উপর, টেম্পারেচার, তাপমাত্রা, ডেনসিটি, ঘনত্ব, না অপশন ডি হিউমিডিটি অর্থাৎ কি আর্দ্রতা। ঠিক আছে, তো আমরা সকলে জানি টেম্পারেচার আর ডেনসিটি আর হিউমিডিটি এই তিনটার উপর তোমাদের কি স্পিড অফ এ সাউন্ড ডিপেন্ড করে। অনলি প্রেসার অর্থাৎ চাপের উপর কোনোভাবেই সাউন্ডটা ডিপেন্ড করে না। অপশন এ রাইট অ্যান্সার। মনে রাখবে, খাতার মধ্যে টুকে রাখো, যারা সত্যি সত্যি মেন্স ক্লিয়ার করতে চাও এই প্রশ্নগুলোই তোমাদের জন্য থাকবে। তো এই প্রশ্নটা স্ক্রিনশট নাও, তোমাদের জন্য ভেবে রেখেছি, এটা হোমওয়ার্ক দেবো। তো অপশন এ, অপশন বি, অপশন সি কোনটা ঠিক হবে। স্পিড অফ এ সাউন্ড ইন গ্যাস ইজ প্রপোর্শনাল টু। ঠিক আছে, তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, সকলে কমেন্টে জানাবে অ্যান্সারটা কী। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাগনিটিউড অফ এক্সেলারেশন। ঠিক আছে, এক্সেলারেশনের মান
ফর পার্টিকেল, একটা পার্টিকেলের জন্য এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ ধরো একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তো তার এক্সেলারেশনের মানটা কি হবে যখন ডিসপ্লেসমেন্ট যখন সেই পার্টিকেলটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকবে, অর্থাৎ এক্সট্রিম পজিশনে থাকবে। তো এই প্রশ্নটা মিনিমাম 5 থেকে 6 বার করানো হয়েছে, ঠিক আছে। প্লে লিস্টটা একটু চেক করবে। এখানে বলেছে কোন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তো তার মোট এক্সেলারেশন কত হবে যখন সেই পার্টিকেলটা তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এক্সট্রিম পজিশনে থাকবে। তো আমরা জানি এটা ডাইরেক্ট অ্যান্সার ম্যাক্সিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম এক্সেলারেশন তখনই থাকবে যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, কারণ তত বেশি এক্সেলারেশন যত বেশি ডিসপ্লেসমেন্ট। ওকে, পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। একদম ইজি কোশ্চিন বাট ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ড পেন্ডুলাম? তো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হলো 2 সেকেন্ড, যেতে 1 সেকেন্ড, ফিরতে 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। মোশন অফ এ মুভিং হুইল অফ বাইসাইকেল, আমরা যে সাইকেলগুলো চালাই, এই চাকাটা যে ঘুরছে, তো তার মধ্যে কী ধরনের মোশন হচ্ছে? রোটেশনাল মোশন হচ্ছে, না লাইনার মোশন, না সার্কুলার মোশন, না নান, কোনোটি নয়, ঠিক আছে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক করে দিচ্ছি যে আমরা যে সাইকেলগুলো চালাই, তো সাইকেলের চাকাটা যে ঘুরছে সেটা কী ধরনের মোশন, ঠিক আছে। রোটেশনাল, লাইনার, না সার্কুলার, না এর মধ্যে কোনোটি নয়। অপশান কোনটা অবশ্যই জানাবে, এটা তোমাদের হয়তো 11 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো। লেন্থ অফ এ সিঙ্গেল সেকেন্ড পেন্ডুলাম, তো সেকেন্ড পেন্ডুলামের লেন্থ কত, ঠিক আছে। তো এগুলো ডাইরেক্ট প্রশ্ন আসবে, ডাইরেক্ট মনে রাখবে। 0.99 মিটার হলো সেকেন্ড পেন্ডুলামের লেন্থ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। হুইচ সায়েন্টিস্ট গেভ দ্য ইকুয়েশন অফ মোশন, কোন বিজ্ঞানী ইকুয়েশন অফ মোশনে যে ইকুয়েশন অফ মোশন কোন বিজ্ঞানী দিয়েছিলেন? তো নিউটন, কেপলার, না পাস্কেল, না গ্যালিলিও? তো গ্যালিলিও ইকুয়েশন অফ মোশন দিয়েছিলেন, অপশান ডি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা মানে বহুত ইম্পর্টেন্ট আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অর স্লোপ অফ এ ভেলোসিটি টাইম গ্রাফ? তো এটা টি, এটা ভেলোসিটি। ভিটি গ্রাফ আমরা ছোটো থেকে পড়ছি, এরকম হয়ে থাকে। তো এটা থেকে আমরা এক্সেলারেশন জানতে পারি, এটা আর কিছু জানার নেই, ঠিক আছে। সকলে জানো ভিটি গ্রাফ থেকে এক্সেলারেশন জানতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো। কনভার্ট এ গ্যালভানোমিটার ইন্টু ভোল্টমিটার, তো কোনো একটা গ্যালভানোমিটারকে যখন আমরা ভোল্টমিটারে কনভার্ট করি, তো কীভাবে আমরা কনভার্ট করতে পারবো? হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, একটা উচ্চ মানের রোধ, সেটাকে প্যারালালে কানেক্ট করব। প্যারালালে কীভাবে কানেক্ট করতে হয় তোমরা জানো, যে প্যারালালে এইভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে, এভাবে। তারপর অপশান বি রয়েছে লো রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ, অপশান সি রয়েছে লো রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, অপশান ডি রয়েছে হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি রাইট অ্যান্সার। এ হাই রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন সিরিজ। ওকে, এ হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ হয়ে যাবে রাইট অ্যান্সার, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে চেঞ্জ করতে। এটা সেম টু সেম প্রশ্ন, পিরিয়ডটার মধ্যে একটু মিস্টেক হয়েছে। তো কনভার্ট এ গ্যালভানোমিটার ইন্টু ভোল্টমিটার, এ হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। দ্য রেজিস্ট্যান্স অফ এ আইডিয়াল ভোল্টমিটার, তো এর আগেরটা ছিল রেজিস্ট্যান্স অফ এ আইডিয়াল অ্যামমিটার, তো এটা হচ্ছে ভোল্টমিটার। তো ভোল্টমিটারের আদর্শ ভোল্টমিটারের রোধ কত, ঠিক আছে। তো ভেরি হাই, নিয়ারলি জিরো, ভেরি লো, না নান অফ দিস, ঠিক আছে। তো এটা হয়ে যাবে নান অফ দিস বা ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি হয়ে যাবে। তো এখানে অপশান নেই, তাই তোমরা নান অফ দিস করবে। তো আদর্শ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি, অসীম। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। মোশন অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান রিমেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে। অর্থাৎ বলেছে সূর্যের চারদিকে যে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে তাদের মধ্যে কি কনস্ট্যান্ট থাকে? গ্র্যাভিটেশনাল ফোর্স, না লাইনার স্পিড, না সেন্ট্রিপিটাল ফোর্স, না অ্যাঙ্গুলার মোমেন্টাম? তো যত ধরনের কৌণীয় গতিগুলো থাকবে, প্রত্যেকটা গতিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা রয়েছে, কৌণিক ভরবেগ, সেটা সবসময় ধ্রুবক থাকবে, মনে রাখবে। যতগুলো গোলীয় যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে এই ধরনের, তো প্রত্যেকটার অ্যান্সার অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? দ্য ডাইমেনশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্সেস, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একটা করে ডাইমেনশন দিয়েছি, সেই ডাইমেনশনগুলো খাতার মধ্যে, বোর্ডে বা দেওয়ালের মধ্যে চিপকাও, এগুলো ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় আসবে। তো এগুলোকে যত বেশি রিভিশন করবে তত তোমাদের লাভ, এবং সময়টা পরীক্ষার সময় কনজিউম হবে না। তো ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ডাইমেনশন সেটা হলো ml2 T⁻³ A⁻1, অপশান সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। দ্য ভ্যালু অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল ইন সিরিজ কম্বিনেশন, ঠিক আছে। তো সিরিজ কম্বিনেশনে যে আমাদের অভ্যন্তরীণ রোধটা রয়েছে সেটা কেমন থাকে? বেড়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, অর্থাৎ কমে যায়, রিমেন সেম, না নান অফ দিস, কোনোটি নয়। তো সিরিজ কম্বিনেশনে যে আমাদের অভ্যন্তরীণ রোধ সেটা হলো কি? সেটা হলো ইনক্রিজ হয়ে যায়, ঠিক
ঠিক আছে, অপশানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল, একটু তাড়াহুড়া করে এই জন্য দিলাম, একটু আমি ব্যস্ত আছি, ঠিক আছে। তো যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই ব্রাভো একাডেমি, ব্রাভো ফ্রি স্টাডি মেটেরিয়াল ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তো তোমরা সেগুলোতে জয়েন করে থাকো, সেখানে পিডিএফগুলো ডেলি আপলোড করে দেওয়া হয়। আরেকটা কথা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন থাকবে, ছোটো বড় যেটাই আপডেট হয় আমি হোয়াটসঅ্যাপে করে দিই, সেই জন্যই হোয়াটসঅ্যাপটা, তাছাড়া আর কিছু নয়, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ, এতটুকুই ছিল। তো শিডিউলটা আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, আশা করছি সকলকে বলবো ফলো করো, একদম মেন্স হাতের মুঠোয় নিয়ে আসবো।